আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে ক্লাস 6 এর সুপার স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যেই টপিকগুলো রয়েছে সেই টপিকের যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং সেই টপিকের উপর বেশ কিছু রিভিশন আমরা কিন্তু আজকের ক্লাসে করব। এবং আজকের এই ক্লাসটার মাধ্যমে আমরা আমাদের হাফ ইয়ারলির যে প্রস্তুতি রয়েছে ইংরেজির, সেই প্রস্তুতিটাকে 100তে 100 করে নিতে চাই। আজকের ক্লাসটাতে কিন্তু আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমাদের হাফ ইয়ারলির কোয়েশ্চেনগুলো আসতে পারে, হাফ ইয়ারলির প্রিপারেশনটা কিভাবে আমি নিলে আমি সবচেয়ে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারবো এবং পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। সো আজকে আমাদের ক্লাসে কি কি থাকছে এক নজরে একটু আমরা দেখে নিতে চাই। আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব, আমাদের সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু আজকে দুইটা সিন প্যাসেজ দেখব, তার মানে ইংলিশ ফর টুডে থেকে আমরা দুইটা ইম্পর্ট্যান্ট প্যাসেজ সিলেক্ট করেছি, যেই প্যাসেজগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। তাহলে কি মিস করা যাবে ক্লাসের কোনো অংশ? একদমই মিস করা যাবে না, ঠিক আছে? এরপর আমরা আনসিন প্যাসেজ থেকে আমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেই আদলে আমরা একটা আনসিন প্যাসেজে সলভ করব। অ্যান্ড ফাইনালি রাইটিং পার্ট, এই রাইটিং পার্টের একটা শর্ট সাজেশন কিন্তু ভাইয়া তোমাদেরকে শেয়ার করতে চাই। এবং এই সাজেশনটা পেতে হলে কিন্তু অবশ্যই ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা ক্লাসটা শুরু করে দিই। আর পুরো ক্লাস জুড়ে আছি তোমাদের আবু বক্কর ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে এবং বিগত 5 বছরেরও বেশি সময় ধরে ইংরেজি পড়াচ্ছি। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়, তোমাদের ইংরেজিটা ভাইয়া ট্রাই করবো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আর কোনো প্রবলেম কনফিউশন না থাকে সেটা নিশ্চিত করার। আর পুরো ক্লাস জুড়েই ভাইয়া আছি তোমাদের পাশে। আমরা আজকে প্রথমেই যেই লেসনটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের সামনে চলে এসেছে। লেসনটার নাম হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। একদম প্রথম লাইনেই কথাটা বলা হয়েছে, আ প্রোভার্ব সেজ হেলথ ইজ ওয়েলথ। এটা আমাদের একটা সিন প্যাসেজ। সিন প্যাসেজ কি বাবা? সিন প্যাসেজ হলো সেই প্যাসেজগুলো যেই প্যাসেজটা আমার ইংলিশ ফার্স্ট পেপারের ইংলিশ ফর টুডে বইয়ে আছে। কি বললাম? সহজ কথা, আমার ইংলিশ ফর টুডে বইয়ে যেই প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো থেকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে একটা সিন প্যাসেজ। প্যাসেজের নাম কি? হেলথ ইজ ওয়েলথ। বুঝা গেল আমার কথা? সো এর দ্বারা আমরা যেটা বুঝলাম, আমাদের ইংলিশ ফর টুডে বইটাতে যেই প্যাসেজগুলো আছে, যেই টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলো একদম ভালোভাবে পড়ে ফেলতে হবে। কারণ এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। তাহলে আমরা ক্লাসের শুরুতে যেটা বুঝে ফেললাম, ইংলিশ ফর টুডে বইটা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে যেহেতু অবশ্যই প্রশ্ন আসবে, তাহলে আমার কিন্তু অবশ্যই বইটাও ভালোভাবে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, আমরাও এই টেক্সটটা খুব ভালোভাবে পড়ে ফেলবো, প্র্যাকটিস করব সিন প্যাসেজ থেকে আসা প্রশ্নগুলোর। আ প্রোভার্ব সেজ হেলথ ইজ ওয়েলথ। একটা প্রবাদ আছে, স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ টু কিপ হেলদি, সুস্থ থাকার মানে হলো ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার মানেই হলো সুস্থতা। তার মানে কেউ একজন যদি সুস্থ হয়ে থাকে, কেউ একজন যদি হেলদি হয়, তাহলে সে দুইটা জিনিস থেকে মুক্ত। কয়টা জিনিস থেকে মুক্ত বাবা? দুইটা জিনিস থেকে মুক্ত। একটা হচ্ছে সে ডিজিজ থেকে মুক্ত, রোগ বালাই থেকে মুক্ত। আরেকটা হচ্ছে সে সকল প্রকার অ্যাংজাইটি, দুশ্চিন্তা থেকে মুক্ত। তাহলে আমরা প্রথম লাইন থেকে খুব সুন্দরভাবে কিন্তু এটা বুঝে ফেললাম। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। এইভাবে সুন্দরভাবে প্রত্যেকটা প্যাসেজ পড়তে হবে যাতে করে পরীক্ষায় তুমি ভালো করতে পারো। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ
যখন ঠিকঠাকভাবে কাজ করে, আমি যদি চোখে ভালোভাবে দেখতে পাই, আমি যদি কানে ভালোভাবে শুনতে পাই, আমার যেই পরিপাকতন্ত্র সেটা যদি ভালোভাবে কাজ করে, এই সকল অর্গানস, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ঠিকঠাকভাবে কাজ করবে, প্রপার ফাংশনিং করবে, ঠিকঠাকভাবে কাজ করবে, সেটাকেই বলা হচ্ছে গুড হেলথ বা সুস্বাস্থ্য। It is also feeling well both in body and mind. তার মানে সুস্থতা বলতে দুইটা জিনিসকে বোঝায়, শরীরের সুস্থতা, মনের সুস্থতা। People in good health are active, cheerful and happy. অর্থাৎ যারা কিনা সুস্বাস্থ্যের অধিকারী, পিপল ইন গুড হেলথ, যারা সুস্বাস্থ্যের অধিকারী, তারা অ্যাক্টিভ, চিয়ারফুল, হ্যাপি। তাদের বৈশিষ্ট্যগুলো বলে দিল, তাদের বৈশিষ্ট্য মিলনে বা এই দুয়ে মিলে আমরা মূলত বুঝাই সুস্বাস্থ্য। ঠিক আছে, তাহলে সুস্বাস্থ্য বলতে দুইটা জিনিস, শরীরের সুস্থতা, মানসিক সুস্থতা বা মনের সুস্থতা। আর বলছে যারা সুস্বাস্থ্যের অধিকারী তারা হয়ে থাকে অ্যাক্টিভ, চিয়ারফুল, হ্যাপি। বলছে ইফ ইউ আর হেলদি, যদি তুমি সুস্বাস্থ্যের অধিকারী হও, ইউ ক্যান বি হ্যাপি, তুমি নিজে হ্যাপি হতে পারবা, অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল, এবং একই সাথে তোমার সমাজের যারা আছে তাদেরকেও তুমি কি করতে পারবা, সহযোগিতা করতে পারবা। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। আমরা যদি সুস্বাস্থ্য পেতে চাই তাহলে একটা জিনিসের ব্যাপারে আমাদের অনেক বেশি যত্নশীল হতে হবে, সেই জিনিসটা কি, হাইজিন। বানানটা একটু লিখে ফেলো, সবাই একটু প্র্যাকটিস করে ফেলো, HYGIENE। হাইজিনের অর্থটা পরিচ্ছন্নতা। তো বলছে দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। অর্থাৎ আমার সুস্থ থাকার জন্য যেই নিয়ম, যেই চর্চাগুলো রয়েছে সেগুলোকেই বলা হচ্ছে হাইজিন। সবাই হাইজিনের বানানটা একটু প্র্যাকটিস করে ফেলি আমরা, দ্রুত দ্রুত, ঠিক আছে? ওকে, যাতে করে আমাদের পরীক্ষায় গিয়ে আমরা বানানটা ভুল না করে ফেলি। উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন। হাইজিনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদের চর্চা করা উচিত বা করতে হবে। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, যথাযথ খাবার, নিউট্রিশন পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক কসরত বা ব্যায়াম, রেস্ট অ্যান্ড স্লিপ বিশ্রাম নেওয়া, ঘুমানো, ক্লিনলাইনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ। অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য কোন কোন বিষয় ইম্পর্টেন্ট, কি কি পেলাম? প্রথমেই বলেছে প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, তাহলে একটা পেলাম, কয়টা পেলাম? একটা পেলাম। কি কি? প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন। 2 নম্বরে বলল ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর বলল রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলাইনেস, অ্যান্ড 5 নম্বরে বলল প্রপার মেডিকেয়ার। এই 5টা জিনিস আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য। বোঝা গেল আমার কথা? সুস্বাস্থ্যের জন্য এই 5টা পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এইভাবে যদি তুমি একটা প্যাসেজ সুন্দরভাবে ধরে ধরে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড পড়তে পারো, তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা 100তে 100 হবে। চলো আমরা প্র্যাকটিসেই চলে যাই। সো আমাদের একদম প্রথম প্রশ্নটা চলে এসেছে, হোয়াট ডাজ দ্য প্রভার্ব হেলথ ইজ ওয়েলথ মিন? স্বাস্থ্যই সম্পদ, এই কথাটা দিয়ে, এই প্রবাদটি দিয়ে কি বুঝায়? মানি ইজ এভরিথিং, টাকাই সব। বি, হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ, ধন সম্পদের চেয়েও স্বাস্থ্য অনেক বেশি মূল্যবান। সি, ওয়েলথ লিডস টু গুড হেলথ, ধন সম্পদ আমাদেরকে সুস্বাস্থ্যের দিকে ধাবিত করে, এটা নাকি হেলথ অ্যান্ড ওয়েলথ আর দ্য সেম, স্বাস্থ্য আর ধন সম্পদ একই জিনিস, এরকম বুঝায়? আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, যেখানে বলছে স্বাস্থ্য সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান। বুঝা গেল আমার কথা?
সো চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। এমসিকিউ 2 তে বলছে হোয়াট ডাজ ইট মিন টু বি হেলদি? সুস্থ বলতে কি বোঝানো হচ্ছে? অপশন এ, টু বি ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি, এটা, নাকি টু হ্যাভ আ লট অফ মানি, অনেক টাকা পয়সা থাকা, নাকি টু বি ফ্রি ফ্রম ওয়ার্ক, কাজকর্ম থেকে মুক্ত থাকা, টু ফিল টায়ার্ড, ক্লান্ত অনুভব করা। সুস্থতা বলতে তুমি কোন অপশনটিকে বেছে নিবে? এ, বি, সি নাকি ডি? প্রশ্নটাও খুব ইজি ছিল এই সেন্সে যে আমরা কিন্তু প্যাসেজেই দেখেছিলাম, বলেছিল রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার মানেই হলো সুস্থতা। সো দ্য অ্যান্সার ইজ অপশন এ। ব্রিলিয়েন্ট, কংগ্রাচুলেশনস যারা সঠিক উত্তরটা দিতে পেরেছ। চলো যাই পরবর্তী এমসিকিউতে। হোয়াট ইজ গুড হেলথ? আবারও প্রশ্নটা করেছে কিন্তু ভিন্ন অপশনে। দ্য প্রপার ফাংশনিং অফ বডি অর্গানস, ফিলিং টায়ার্ড অ্যান্ড স্ট্রেসড, হ্যাভিং স্ট্রং মাইন্ড অনলি, নাকি ইটিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল? এই প্রশ্নটার উত্তরও আমাদের অপশন এ, দ্য প্রপার ফাংশনিং অফ বডি অর্গানস। আমরা একটু আগেই কথা বলছিলাম বডি অর্গানস নিয়ে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন যথাযথভাবে কাজ করে সেটাই হলো মূলত গুড হেলথ বা সুস্বাস্থ্য। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। হাউ ডু হেলদি পিপল ইউজুয়ালি ফিল? যারা সুস্থ বা সুস্বাস্থ্যের অধিকারী তারা আসলে কেমন অনুভব করে? অ্যাক্টিভ, চেয়ারফুল, হ্যাপি, নাকি লেজি অ্যান্ড বোর্ড, টায়ার্ড অ্যান্ড স্ট্রেসড, নাকি উইক অ্যান্ড আনহ্যাপি? কোনটা? এখানে অ্যান্সার হচ্ছে এ, অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। এবং তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছ, কংগ্রাচুলেশনস। কেন? কারণ লেজি, বোর্ড এটা তো কখনোই হবে না। টায়ার্ড অ্যান্ড স্ট্রেসড এটা কি সুস্বাস্থ্যের একটা বৈশিষ্ট্য হতে পারে? উইক অ্যান্ড আনহ্যাপি, যারা সুস্বাস্থ্যের অধিকারী তারা কি আনহ্যাপি ফিল করে? কখনোই না, বরং তারা অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি ফিল করে, রাইট? সো সবাই সঠিক উত্তর দিতে পেরেছ, অসাধারণ। আমরা যাই পরবর্তী যে প্রশ্নটা আছে সেটাতে। হোয়াট ক্যান আ হেলদি পারসন ডু? একজন সুস্থ মানুষ কি করতে পারে? বলো তো দেখি, একজন সুস্থ মানুষ কি করতে পারে? দেখি পারো কিনা। অপশন এ, অনলি টেক কেয়ার অফ দেমসেলস, শুধুই নিজের খেয়াল রাখতে পারে। অপশন বি, হেল্প আদার্স অ্যান্ড বি হ্যাপি, অন্যদেরকে সাহায্য করতে পারে এবং নিজেও সুখী থাকতে পারে। সি, ইগনোর আদার্স, বাকিদের যা ইচ্ছা হোক আমার তাতে কি, এরকমটা করে। নাকি ফোকাস অনলি অন দেয়ার ওয়ার্ক, শুধুমাত্র নিজের কাজেই ফোকাস দিয়ে থাকে, অন্যদের কথা একদমই চিন্তা করে না। কোনটা হবে সঠিক উত্তর? অপশন বি, হেল্প আদার্স অ্যান্ড বি হ্যাপি। যে কিনা একজন হেলদি পারসন, সুস্বাস্থ্যের অধিকারী একজন ব্যক্তি, সে অন্যদেরকে সহযোগিতা করতে পারে এবং নিজেও সুখী থাকে। তার মানে একজন সুস্থ ব্যক্তি যার সুস্বাস্থ্য রয়েছে সে অন্যকে হেল্প করতে পারে, নিজের চিন্তা তো সে করতে পারেই, একই সাথে অন্যকে নিয়েও সে ভাবতে পারে, অন্যকেও হেল্প করার মানসিকতা তার মাঝে থাকে। সো এই বিষয়টা কিন্তু আমরা একজন সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির মাঝে পেয়ে থাকি। বাকি অপশনগুলো কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। এই অ্যান্সারটা অলরেডি তোমরা দেখেছো, অ্যান্সারটা হচ্ছে অপশন বি। সো এবারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা পার্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্নটা আমি বলে দিচ্ছি একদম সহজভাবে, বিষয়টা বুঝে নাও। রিডিং পার্ট থেকে আমাদের 70 মার্ক থাকবে। টোটাল পরীক্ষা আমার 100-তে, টোটাল পরীক্ষা 100-তে, সেখানে রিডিং থেকেই আসবে 70, আর রাইটিং পার্ট থেকে আমার 30 মার্ক থাকতেছে। এই 30 আর 70 মিলেই হচ্ছে আমার 100 মার্ক। এখন কথা হচ্ছে যে ভাইয়া রিডিংয়ের কোয়েশ্চেনগুলো কেমন আসবে? দেখো আজকে কিন্তু ভাইয়া তোমাদের সিন প্যাসেজ আনছি 2টা। কয়টা? 2টা। সো
সিন প্যাসেজ এরকম আমাদের পরীক্ষায় দুইটা থাকবে। আর সিন প্যাসেজ থেকে প্রশ্নগুলো কেমন আসবে, এমসিকিউ আসবে, শর্ট কোশ্চেন আসবে, গ্যাপ ফিলিং আসবে, ভোকাবুলারি আসবে। এই ভোকাবুলারিটাতে বাচ্চা কাচ্চারা এত অনীহা, এত ভয় পায় যে এইটাতে অনেকেই ভুল উত্তর দিয়ে আসে। তাই যেটা করতে হবে, তুমি যেহেতু 10 মিনিট স্কুলের আজকের এই ক্লাসটা করছো, আবু বকর ভাইয়ের সাথে ক্লাসে জয়েন করছো, তাহলে আজকের পর থেকে তুমি যেন ভোকাবুলারিতে কখনো ভুল না করো সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। এই কথা আমাকে দাও যে ভাইয়া আমি ভোকাবুলারিতে অন্যদের মতো আর ভুল করব না, ভোকাবুলারিতে আমি আমার কোনো ঘাটতি রাখবো না, বরং আমি প্রত্যেকটা প্যাসেজ ভালো করে পড়বো, সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো খুব ভালোভাবে ভাইয়া আমি পড়বো। ঠিক আছে? আজকের ক্লাসের পর থেকে আমার স্টুডেন্টরা যেন ভোকাবুলারিতে কোনোভাবেই ভুল না করে, এটা কিন্তু আমি চাই। যদি ভুল করো তাহলে কিন্তু জরিমানা হবে। আচ্ছা, এরপর ইনফরমেশন ট্রান্সফারের একটা টেবিল আজকে আমরা প্র্যাকটিস করব। ট্রু ফলস অলরেডি তোমরা জানো ট্রু ফলসটা কিভাবে আসে। সামারি রাইটিং, একটা প্যাসেজ ইংলিশ ফর টুডে থেকেই কিন্তু সরি আনসিন প্যাসেজ থেকে আসবে সামারিটা। সো সামারিটা যখন আমি করব, প্যাসেজটা ভালোভাবে পড়ে তারপর হচ্ছে সামারিটা করব, তাহলে দেখবা খুব ইজি লাগতেছে, খুব সহজে তুমি প্যাসেজটা সামারাইজ করতে পারতেছ। ম্যাচিং, ম্যাচিংটা কি? ওই যে কলাম ম্যাচ করতে হয়, এ বি, বুঝতে পারছো না? স্যার ওই ম্যাচিংটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে এবং এটাতে কিন্তু 5 মার্ক থাকতেছে। আর রিঅ্যারেঞ্জ আছে, রিঅ্যারেঞ্জেও 8 মার্ক থাকতেছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের পুরো বইয়ে কবিতা আছেই গুইনা গুইনা 3টা বা 4টা, এবং এই কবিতাগুলো থেকে তোমাদের 8টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? 8টা প্রশ্ন আসবে। বুঝো কিন্তু, মনোযোগ দিয়ে কথাটা বুঝো। কবিতা থেকে 8টা প্রশ্ন আসবে। এই 8টার মধ্য থেকে মাত্র 5টা প্রশ্নের উত্তর তোমার দিতে হবে। এত সহজ কথা। 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে মাত্র 5টা প্রশ্নের উত্তর দিবা এবং প্রত্যেক প্রশ্নে 2 কইরা টোটাল 10 পেয়ে যাবা মাত্র এই 3-4টা কবিতা পড়ার মাধ্যমে। তাহলে কি করতে হবে? কবিতাগুলো অবশ্যই অবশ্যই সুন্দরভাবে কিন্তু পড়তে হবে, কোনোভাবে যেন একটা কবিতাও মিস না যায়। ঠিক আছে? আর একদম শেষে রাইটিং পার্টটা 30 মার্ক, কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ, ডায়ালগস। ভাই কিন্তু সাজেশন নিয়ে আসছি, দ্রুত দ্রুত বন্ধুদেরকে জানা দাও যে ভাইয়া কিন্তু আজকে একটা স্পেশাল সাজেশন শেয়ার করবে রাইটিং পার্টের উপর। যারা এখনও ক্লাসে জয়েন করে নাই দ্রুত জানিয়ে দাও, আর যারা এখনও ক্লাসটা শেয়ার করে নাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে? সো যেটা বলছিলাম সেটা হচ্ছে এইভাবেই আমাদের পরীক্ষাগুলো আসবে। পরীক্ষার কোশ্চেনগুলো আমরা এই প্যাটার্নেই পাবো। ঠিক আছে? সো এই প্যাটার্নে আমাদের প্রশ্নগুলা যেহেতু আসবে, তাই আমাদের প্র্যাকটিসটাও কিন্তু এই প্যাটার্নেই করতে হবে। এই জন্য তোমাদের সামনে এটা আমি নিয়ে আসছি। আজকের স্লাইডটা কিন্তু পেয়ে যাবা, একদমই টেনশনের কিছু নাই। সেখান থেকে সুন্দরভাবে দেখে নিবা যে ভাইয়া কোন কোন বিষয় বেশি ফোকাস দিয়েছে। ঠিক আছে? এবারে আমরা আমাদের যে সিন প্যাসেজ আরেকটা পড়বো বলছিলাম, সিন প্যাসেজ 2, সেই সিন প্যাসেজটা নিয়ে আজকে আমরা কথা বলবো, দেখব এখান থেকেও আমরা কিভাবে প্রশ্নের উত্তর করতে পারি। তো সবাই কি রেডি কিনা আমাকে একটু জানিয়ে দাও। ঘুমায় পড়লা নাকি? সবাইকে আছো আমার সাথে নাকি একটু ঘুমায় গেছো? জানাও তো দেখি কমেন্ট করে। কুসুম কোর্সে জয়েন করে ফেলছে, ব্রিলিয়ান্ট, তোমরা অনেক অ্যাডভান্স, মানে আমি বলার আগেই জয়েন করে ফেলছে। কত চমৎকার, ভেরি গুড ভেরি গুড। সবাই কি ঘুমায় গেল নাকি আসো? কমেন্ট করে জানাই দাও তো আমাকে। আচ্ছা, ঘুমাও নাই না মাহবুব? আচ্ছা, আরে মুনতাহা আজিজ, ওয়েলকাম। রেডি? সেরা সেরা। ইতি আক্তার আছে, মারিয়া রেডি, সবাই রেডি? ওকে, যেহেতু সবাই রেডি আর দেরি না করি চলে যাই আমরা সামনের দিকে। কি বলছে? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পুরো দেশটা ভরা। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নোন টু আস। এবং এই যে এত সুন্দর জায়গাগুলো আছে, এত এত সৌন্দর্য বাংলাদেশের আছে, এর মধ্য থেকে অল্প কিছু
দৃষ্টিনন্দন স্থান সম্পর্কে আমরা জানি, বাকিগুলো সম্পর্কে আসলে আমরা জানিই না। আমাদের খালি মনে হয় যে আছে একটা কক্সবাজার, এইটাই সব, আছে সাজেক, এইটাই সব, আর মনে হয় কিছুই নাই। কিন্তু আসলে তা ভুল। আসলে বাংলাদেশের আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্যের স্থান আছে, যেই জায়গাগুলো আমরা কিন্তু খুব সহজেই ভ্রমণ করতে পারি, বাংলাদেশের সৌন্দর্যকে উপভোগ করতে পারি। ফারজানা, ঠিক আছে? ওকে, এরপর বলছে বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস লাইং ইন দ্য গ্রিন রিমোট কান্ট্রি সাইড দ্যাট আর লেস নোন টু আস। কিন্তু বলছে এমন অনেক জায়গা আছে যেগুলো কিনা সবুজ দূরবর্তী গ্রামে অবস্থিত এবং সেগুলো সম্পর্কে আমরা খুব কম জানি। সুসং দুর্গাপুর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেসেস। বলছে বিরিশিরির সুসং দুর্গাপুর এমনই একটি জায়গা, যে জায়গাটা সম্পর্কে হয়তো আমরা তেমন একটা জানি না, কিন্তু জায়গাটা অসাধারণ, চমৎকার একটা জায়গা। বুঝতে পারলাম? সো আমরা আজকে এই জায়গাটা নিয়ে একটু জানার চেষ্টা করব। বলছে সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ। এটার সুন্দর একটা জায়গা, এটা চমৎকার একটা স্থান, যে জায়গাটা আমরা উপভোগ করতে পারি প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার। কোন নদীর তীরে অবস্থিত? একটু পরে কিন্তু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই পারতে হবে, ঠিক আছে? কোন নদীর তীরে অবস্থিত? সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত সুসং দুর্গাপুর, অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস। খেয়াল করো, কোন পাহাড়? গারো পাহাড়ের পাশে বা কাছাকাছি। বুঝা গেল? You can see the hills of Indian state of Meghalaya from here. অর্থাৎ ইন্ডিয়ান একটা রাজ্য মেঘালয়া, সেই মেঘালয়ার পাহাড়গুলোকেও আমি দেখতে পাই এই সুসং দুর্গাপুরে থেকেই। তার মানে বুঝতে পারতেছো তো, বাংলাদেশে থেকে তুমি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পর্বতগুলোকেও উপভোগ করতে পারছো। কি চমৎকার একটা জায়গা, তাই না? আচ্ছা, the nature has unfolded its glory in this small rural landscape. এই গ্রামীণ এবং ছোট্ট জায়গার মধ্যেই প্রকৃতি তার যে মহিমা রয়েছে সেটাকে আমাদের সামনে তুলে ধরেছে, যে দেখো কত সুন্দর হতে পারে এত ছোট একটা জায়গা, এত গ্রামের ভেতরে জায়গাটা, কিন্তু এত সুন্দর। Here you can see the ceramic mountain. Ceramic mountain মানে চীনা মাটির পাহাড়। Ceramic mountain মানে কি? চীনা মাটির পাহাড়। Leaning against the sky, মনে হয় যেন আকাশের দিকে হেলে আছে। মনে হয় কি যেন পাহাড়টা আকাশের দিকে হেলে আছে। The blue water of the pictorial mountain valley. বলছে ছবির মতো দেখতে সুন্দর পর্বত উপত্যকাগুলোর যেই নীল জলরাশি রয়েছে, দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, অর্থাৎ সোমেশ্বরী নদীর যেই সুন্দর নির্মল বয়ে চলা, অ্যান্ড দ্য অ্যাবান্ডেন্ট কোল মাইন্স, অর্থাৎ আর যেই পরিত্যক্ত কয়লার খনিগুলো রয়েছে, এই সব কিছুই যেন আমি সুসং দুর্গাপুরে আসলে সহজেই দেখতে পারি। ওকে, যাই হোক, চলো যাই তাহলে আমরা সামনের দিকে। এখান থেকে যেহেতু এটা একটা সিন প্যাসেজ, এই সিন প্যাসেজটি থেকেও আমরা কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিসে আমরা এবার শর্ট কোয়েশ্চেনগুলো দেখব, ঠিক আছে? একদম শুরুতেই প্রশ্নটা হচ্ছে ওয়্যার ইজ সুসং দুর্গাপুর লোকেটেড? সুসং দুর্গাপুর কোথায় অবস্থিত? অ্যান্সারটা একটু দেখাই, খুব সহজেই তাহলে বুঝে যাবা। সুসং দুর্গাপুর ইজ লোকেটেড ইন বিরিশিরি। মূলত সুসং দুর্গাপুর বিরিশিরিতে অবস্থিত, যেটা কিনা সোমেশ্বরী নদীর তীরে, অর্থাৎ সোমেশ্বরী নদীর তীরে বিরিশিরিতে অবস্থিত সুসং দুর্গাপুর। ভেরি গুড, সবাই আমরা পারছি। এভাবেই আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করব। হুইচ রিভার ফ্লোজ বিসাইড সুসং দুর্গাপুর? সহজ একটা প্রশ্ন এসে পড়ছে।
একদম সহজ প্রশ্ন, মাত্রই বলে দিয়েছি। তারপরও যে বানান ভুল করবা তারে কিন্তু জরিমানা, বানান ভুল করলে জরিমানা, ঠিক আছে? বানান কিন্তু ভুল করা যাবে না। বানান না ভুল করে সঠিকভাবে অ্যান্সারটা করতে হবে যে কোন নদী সুসং দুর্গাপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে, সেটা কোন নদী। নদীর নাম তো বলে দিছি, কিন্তু বানানটা কি খেয়াল করছো কিনা দেখবো এবার। যারা বানান ভুল করবে তাদের কিন্তু জরিমানা করা হবে, ঠিক আছে? So the answer is the Someshwari river flows beside Shusong Durgapur. Shusong Durgapurer পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম সোমেশ্বরী নদী। সো সবাই সঠিক উত্তরটা দিতে পারছো, কংগ্রেচুলেশনস। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন হচ্ছে হোয়াট আর সাম ন্যাচারাল অ্যাট্রাকশনস ইন সুসং দুর্গাপুর। সুসং দুর্গাপুরে আমরা কিছু প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্যের কথা উল্লেখ করেছিলাম একটু আগে প্যাসেজে, সেই জিনিসগুলা কি কি ছিল? সো আমরা কিন্তু এটা আমাদের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজে দেখেছিলাম যে সুসং দুর্গাপুরে কি কি দেখতে পাই। এক নম্বরে ছিল সিরামিক মাউন্টেন, তারপর আমরা দেখেছিলাম ব্লু ওয়াটার অফ দ্য মাউন্টেন ভ্যালি, অর্থাৎ পর্বত উপত্যকার নীল জলরাশি। দেখেছিলাম দ্য সোমেশ্বরী রিভার এবং অ্যাবান্ডেন্ট কল মাইন্স, তার মানে পরিত্যক্ত কয়লার খনি। সো কয়টা জিনিস পেলাম বলো তো? 1 2 3 4। সো এই 4টা বিষয় কিন্তু আমাদের প্যাসেজে উল্লেখ করা ছিল যে আমরা সুসং দুর্গাপুর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি। তারপর প্রশ্নটা বলছে হুইচ এরিয়া অফ ইন্ডিয়া ইজ ভিজিবল ফ্রম সুসং। সুসং দুর্গাপুর থেকে ইন্ডিয়ার কোন অংশটা আমরা দেখতে পাই বলো তো দেখি। এটা একদম সহজ ছিল। আমরা সুসং দুর্গাপুর থেকে মেঘালয় নামক রাজ্যের যেই পর্বতগুলো রয়েছে, পাহাড়গুলো রয়েছে, সেগুলো দেখতে পাই। সো কংগ্রেচুলেশনস অল অফ ইউ যারা সঠিক উত্তর দিতে পেরেছ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হোয়াই ইজ সুসং দুর্গাপুর কনসিডার্ড আ লেস নোন প্লেস। অল্প পরিচিত জায়গা কেন বলা হয়েছে বলো তো দেখি। এটা কিন্তু নিজের মতো করে লেখার মতো একটা প্রশ্ন আছে, তার মানে তুমি তোমার মতো করে উত্তরটা দিতে পারবা। কেন এই সুসং দুর্গাপুরকে স্বল্প পরিচিত স্থান বলা হয়? সুসং দুর্গাপুর ইজ লোকেটেড ইন বিরিশিরি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য সোমেশ্বরী রিভার, অর্থাৎ আমরা দেখেছি যে এটা একটা সোমেশ্বরী নদীর পাশে অবস্থিত এবং এটা বিরিশিরিতে অবস্থিত, একটা গ্রামীণ জনপদে এই জায়গাটা, যার কারণে এটা খুব স্বল্প পরিচিত। আর কথা না বাড়ে এবারে আমরা চলে আসছি আমাদের আনসিন প্যাসেজে। আমরা আলোচনা করব ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে নিয়ে। কি নাম? এটা কিন্তু আনসিন থাকবে, তুমি জানো না, বুঝো না, বইয়েও নাই, কোথাওই নাই, একদম নতুন করে ধরো তুমি পাইলা, ঠিক আছে? কি বলছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন 1820 ইন ইটালি। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এই জায়গায় ইম্পর্টেন্ট, কারণ আনসিন থেকে যে প্রশ্নগুলো আসবে সেই জন্য আমার প্যাসেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 1820 সালে ইতালিতে জন্মগ্রহণ করে। শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ নার্সিং। সে কিসের জনক ছিল? নার্সিং এর জনক ছিল। হার ফাদার ওয়াজ এ রিচ ম্যান। তার বাবা ছিলেন একজন ধনী লোক। তার বাবা কে ছিলেন? একজন ধনী লোক ছিলেন। বাট কিন্তু শি রিজেক্টেড লাক্সারিয়াস লাইফ। স্বাভাবিকভাবে কারোর বাবা ধনী হইলে সে কি চায় তার বাবার সবকিছু ছেড়ে সাধারণ জীবনযাপন করতে? না। কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন এমনই একজন মহিয়সী নারী যিনি কিনা তার বাবার সেই ধনাঢ্য বাবার কাছ থেকে কোনো কিছুই আশা করেন নাই। তিনি ত্যাগ করেছিলেন তার বিলাসবহুল জীবন। শি সার্ভড দ্য ব্রিটিশ আর্মি। তিনি ব্রিটিশ আর্মিদেরকে সেবা করেছিলেন ডিউরিং দ্য ক্রিমিয়ান ওয়ার, অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধের সময়টাতে। এই যুদ্ধটা কখন হয়েছিল? 1853 থেকে 56। খেয়াল করো, 1853 থেকে 56 এই সময়টাতে ক্রিমিয়ার যুদ্ধটা হয়েছিল। শি ইজ কল্ড, তাকে বলা হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, অর্থাৎ তিনি কি করতেন?
ল্যাম্প হাতে নিয়ে, বাতি হাতে নিয়ে তিনি সেবা করতে যেতেন, দাঁড়ে দাঁড়ে খুঁজতেন যে কার অসুস্থতা আছে, কার সেবা করতে হবে। তিনি বাতি হাতে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে তিনি হচ্ছে এই সেবাটা প্রদান করতেন। এই জন্য তার নাম বলা হয়েছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। শি লাভড দ্য পিপল, সে লোকদের ভালোবাসত। শি টুক দেম অ্যাজ চিলড্রেন, সে সবাইকে সন্তানের মতো করে দেখত। শি ওয়েন্ট টু টার্কি টু সার্ভ দ্য সিক, তিনি তুর্কিতেও চলে গিয়েছিলেন অসুস্থদের সেবা করার জন্য। শি ডাইড ইন 1910, 1910 সালে তিনি মারা গিয়েছিলেন। সো এই প্যাসেজটা থেকে দুই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস করব, একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর একটা হচ্ছে ট্রু ফলস। সো চলে যাই প্র্যাকটিস পার্টটাতে। সো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফারের যেই টেবিল, এই টেবিলটাতে কিভাবে আমরা অ্যান্সার করি। দেখো এখানে আমার একটা ইনফরমেশন দেয়া থাকবে, সেই অনুযায়ী একটা ব্ল্যাঙ্ক থাকবে। সহজ কথা কি বলছে, বার্থ ডেট বা ইয়ার, বার্থ ডেট বা ইয়ার। তাহলে এইখানে আমি সেই বার্থ ডেটটা লিখব, বার্থ ডেটটা এইখানে লিখব। তাহলে বার্থ ডেট কত ছিল একটু দেখে নিই, চলো। বার্থ ডেটটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে মার্ক করা আছে 1820। বলছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন 1820, 1820 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে যদি বলি আমার প্রথম প্রশ্নটার অ্যান্সার কি হবে, প্রথম প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 1820। ঠিক আছে, একদম সহজ। এরপর বলছে ওয়ার, তাহলে ওয়ার কখন হয়েছিল, সময়টা যদি আমি জানতে চাই ওয়ার, তাহলে আমি কি করব, আবার আমরা একটু প্যাসেজটা দেখে নিই। রাইট, ওয়ার যুদ্ধ নিয়ে কোথায় বলা হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রিমিয়ান ওয়ারটা হয়েছিল 1853 থেকে 56। তাহলে এটাই হবে আমার উত্তর। বুঝা গেছে আমার কথা, একদম সহজ, এটাই হবে আমার উত্তর। তাহলে আমি এখানে উত্তর হিসেবে লিখবো কি 1853 থেকে 56, একদম সহজ, এর চেয়ে সহজ আর কিছু হতেই পারে না। এরপর বলছে তার ডেজিগনেশনটা কি ছিল, তাকে একটা পদবি দেওয়া হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম। সেই উপাধিটা কি ছিল, শি ইজ কল্ড দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এটা হচ্ছে তার ডেজিগনেশন। তাহলে আমরা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে খুব সহজেই এখানে দিয়ে দিতে পারি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, হয়ে যাচ্ছে কিন্তু এত সহজ। রিচ ম্যান, কে রিচ ম্যান ছিল বলো তো দেখি, কমেন্টে জানাও তো দেখি কে রিচ ম্যান ছিল। আমরা কিন্তু প্যাসেজে দেখেছিলাম তার বাবা ছিল একজন রিচ ম্যান। তাহলে আমার এখানে অ্যান্সার হবে কি হার ফাদার। কতটা সহজ, মানে প্যাসেজ থেকে কিন্তু হুবহু অ্যান্সারগুলো আমরা করতে পারতেছি। এবং সর্বশেষ বলছে ইটালিতে কি হয়েছে, তোমরা কি জানো ইটালিতে কি হয়েছে, দেখি তো কি হয়েছে। ওয়াও, বলছে ওয়াজ বর্ন ইন 1820 ইন ইটালি, অর্থাৎ ইতালিতে সে জন্মগ্রহণ করেছে। তাহলে আমি এখানে দিয়ে দিব কি ওয়াজ বর্ন ইন ইটালি, অর্থাৎ সে ইতালিতে জন্মগ্রহণ করেছিল। এর চেয়ে সহজ কি আর কোনো প্রশ্ন হতে পারে, একদমই না। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি করতে চাও, তোমার যেটা করতে হবে আনসিন প্যাসেজটা ভালোভাবে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, আনসিন প্যাসেজটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। ওয়াও, চমৎকার। আজকের ক্লাসটা তো করলা, নেক্সট আরেকটা ক্লাস করতে ইচ্ছা করতেছে না, যে ভাইয়া ফার্স্ট পেপার তো পড়ালেন, সেকেন্ড পেপার বাকি, রিটেন পার্ট নিয়ে একটু কথাবার্তা বলা বাকি, সেই ক্লাসগুলো কিভাবে করবা? সেই ক্লাসগুলো করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস 6 সুপার স্টুডেন্টস, এই গ্রুপটাতে ঝটপট জয়েন করে ফেলতে হবে। কারণ ক্লাস 6 রিলেটেড যত অ্যানাউন্সমেন্ট, যত কিছু 10 মিনিট স্কুল থেকে আমরা আনতেছি, এই সব কিছু কিন্তু কমিউনিকেট করা হচ্ছে তোমাদের স্পেশাল গ্রুপটাতে, ক্লাস 6 সুপার স্টুডেন্টস গ্রুপে। তাই যারা এখন পর্যন্ত এই গ্রুপে জয়েন করো নাই, তারা কিন্তু অবশ্যই গ্রুপে জয়েন করে ফেলো এখনই, যাতে করে নেক্সট যত আপডেট আছে, রিটেন লাইভ ক্লাস, এসকিউ সলিউশন, ডাউট সলভ লাইভ, টিপস অ্যান্ড ট্রিক্স, এবং ভাইয়া কিন্তু রেগুলার তোমাদের একটা সিরিজও রান করছি। এই সব কিছু পেতে হলে কিন্তু অবশ্যই তোমাকে একটা গ্রুপে জয়েন করতে হবে, আর সেই গ্রুপটা হচ্ছে ক্লাস 6 সুপার স্টুডেন্টস গ্রুপ। এই গ্রুপে যেন ক্লাস 6-এর কোনো স্টুডেন্ট বাকি না থাকে। নিজেও জয়েন করবা, ক্লাস 6-এর তোমার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করবা, জানাবা যে এই গ্রুপে ভাইয়ারা কিন্তু সাজেশন দিবে, এই গ্রুপে কিন্তু ভাইয়ারা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবে, নেক্সট ক্লাসগুলোও কিন্তু ওই গ্রুপে ভাইয়া
নিবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমার এই গ্রুপটাতে জয়েন করে ফেলতে হবে, ঠিক আছে? সো কোনোভাবে যেন কেউ আমরা এই গ্রুপে জয়েন করতে মিস করে না। এবারে আমরা কিছু প্র্যাকটিস করব ট্রু ফলস। কি প্র্যাকটিস করব? ট্রু ফলস প্র্যাকটিস করব। বলছে ফ্লোরেন্স ওয়াজ বর্ন ইন প্যারিস। এই কি বলে, ফ্লোরেন্স কি প্যারিসে জন্মগ্রহণ করেছিল? ট্রু নাকি ফলস? এই বলো তো দেখি বাচ্চারা। সো এই প্রশ্নটা ট্রু নাকি, এই স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস, এটা একদম সহজ। আমরা জানি এটা ফলস, কারণ কি সে কিন্তু প্যারিসে জন্মগ্রহণ করে নাই, বরং সে জন্মগ্রহণ করেছিল ইটালিতে। তাহলে এরকম প্রশ্ন তোমরা কি পারবা না বলো আমাকে? ভয়ের কি কোনো কারণ আছে? ভাই কিন্তু সব দেখাই দিচ্ছি কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে অ্যান্সার করতে হয়, ঠিক আছে? এরপরের প্রশ্নে চলে যাচ্ছে। পরের প্রশ্ন বলছে হার ফাদার ওয়াজ আ ওয়েলদি ম্যান। তার বাবা একজন ধনী ব্যক্তি ছিলেন। এটা কি ট্রু নাকি ফলস? বলো তো দেখি, ট্রু নাকি ফলস? ট্রু নাকি ফলস? সেরা, ব্রিলিয়ান্ট। অবশ্যই এটা একটা ট্রু স্টেটমেন্ট, কারণ আমরা দেখেছিলাম তার বাবা একজন ধনী ব্যক্তি ছিল। ব্রিলিয়ান্ট, তোমরা সত্যিই অসাধারণ। এরপরের প্রশ্ন বলছে শি স্টাডিড মেডিসিন। ট্রু নাকি ফলস? সে কি নিয়ে পড়াশোনা করেছিল এই প্রশ্ন করেছে। ট্রু নাকি ফলস? এটা একটা ফলস স্টেটমেন্ট, কারণ সঠিক উত্তর হচ্ছে শি স্টাডিড নার্সিং। সে নার্সিং নিয়ে পড়াশোনা করেছে। ব্রিলিয়ান্ট, তোমরা আসলেই ব্রিলিয়ান্ট। এরপরের প্রশ্ন হচ্ছে শি ওয়াজ আ টার্কিশ। সে তুর্কি ছিল। এটা একদমই ভুল, বরং সে একজন ইটালিয়ান ছিল। আমরা দেখেছি সে জন্মগ্রহণ করেছে কোথায়? ইটালিতে। পরবর্তীতে সে টার্কিতে গিয়েছিল সেবা প্রদান করার জন্য, কিন্তু সে টার্কিশ না। লাস্ট প্রশ্ন, শি ওয়াজ মিসঅ্যানথ্রোপিস্ট, মানে মানব বিদ্বেষী, মানুষরা দেখতে পারে না। সে কি এরকম ছিল? মিসঅ্যানথ্রোপিস্ট, সে কি আসলে মিসঅ্যানথ্রোপিস্ট ছিল? মানব বিদ্বেষী ছিল, মানুষরা দেখতে পারতো না, সে এরকম ছিল? বলো তো দেখি। তোমরা এটা আরো ইজিলি পারবে, আমি জানতাম। ওয়াও, সবাই সঠিক উত্তর দিয়ে ফেলছো। এক্স্যাক্টলি, এটা একটা ফলস স্টেটমেন্ট। বরং আমরা দেখছি সে মানুষকে কত ভালোবাসতো। সে ছিল একজন ফিল্যান্থ্রোপিস্ট, যার অর্থ হচ্ছে মানবপ্রেমী, যে মানুষকে ভালোবাসে। সে ছিল একজন ফিল্যান্থ্রোপিস্ট, মানবপ্রেমী, যে কিনা মানুষকে ভালোবাসে। আমরা দেখেছি সে মানুষকে তার সন্তানের মতো করে আগলে রাখতে চেষ্টা করে। তাহলে সে কি কখনো মিসঅ্যানথ্রোপিস্ট হতে পারে না, বরং সে হলো একজন ফিল্যান্থ্রোপিস্ট বা মানবপ্রেমী, যে মানুষকে ভালোবাসে। সো এই যে ক্লাসটাতে ভাইয়া এত কিছু আলোচনা করার চেষ্টা করলাম, এর সব কিছুর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তুমি যেন হাফ ইয়ারলি এক্সামে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো। ক্লাসের একদম শেষে তোমাদেরকে কিছু সাজেশন দিব। তাহলে আজকে রাইটিংয়ের কমপ্লিটিং স্টোরির উপর তোমাদেরকে একটা সাজেশন ভাইয়া দিয়ে যাই। কমপ্লিটিং স্টোরির জন্য ভাইয়া 5টা স্টোরি সিলেক্ট করেছি, যেই 5টা স্টোরি অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। কি কি? আ থার্স্টি ক্রো, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই 5টা স্টোরি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবারের অর্ধবার্ষিক পরীক্ষায়। স্ক্রিনশট নিয়ে ফেলো, নিয়ে বলো ভাইয়া স্ক্রিনশট ডান। চমৎকার। এবার প্যারাগ্রাফের একটা সাজেশন ভাইয়া তোমাদেরকে দিতে চাই। এই যে 10টা প্যারাগ্রাফ ভাইয়া দিয়েছি, এই 10টা প্যারাগ্রাফ কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এগুলো পড়লে আশা করা যায় এবারের হাফ ইয়ারলি পরীক্ষাটায় তুমি কমন পেতে পারো, ঠিক আছে? সো এই প্যারাগ্রাফগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য ভাইয়া কিন্তু তোমাদের জন্য লিস্টটা রেখেছি, যাতে করে আজকের ক্লাসটা আমাকে যারা সুবিধা কথা দিয়েছিল যে ভাইয়া আমি আজকে পুরো ক্লাস আপনার সাথে থাকবো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকলো, তারও তো একটা ইচ্ছা থাকে যে ভাইয়া আমি কিছু একটা পেতে চাই। তোমাদের জন্য মূলত সাজেশনটা ভাইয়া সাজিয়েছি, তোমাদের জন্য মূলত ইম্পর্টেন্স যেই টেক্সটগুলোতে আছে, যেই প্যারাগ্রাফগুলোতে আছে, সেগুলোতে ভাইয়া চেষ্টা করেছি এই লিস্টে নিয়ে আসার। আজকে আর খুব বেশি কথা না বাড়াই, অনেকক্ষণ তোমাদের সাথে সময় কাটালাম, ক্লাসটাতে অনেক ইম্পর্ট্যান্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। অ্যান্ড
খুব ভালো লাগলো আমার কাছে। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু জানিও কমেন্টে। ঠিক আছে, তাহলে আজকে আর সময় না নেই, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।